একটা সাক্ষাৎকারে যখন সামান্যতম তথ্য উপাত্ত না থাকে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এখানে জেনারেলাইজ সুইপিং ওয়েতে কথাবার্তা বলা হয়েছে। সম্পর্কের ব্যক্তি কি হবে, কোন দিকে আগাতে চাচ্ছে, আপ্তবাক্য সবকিছু। আমরা তো সবাই জানি যে বাংলাদেশে প্রথম আলো ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে। যে প্রথম আলো একটি আপনি জানেন যে প্রথম আলো আমাদের ভারতীয় হাই কমিশনার একটি সাক্ষাৎকার নিয়েছেন বিক্রম দোরাইস্বামী। সো এই মুহূর্তে এই সময় ঠিক এখন যে পরিস্থিতি, যে আমেরিকান নিষেধাজ্ঞা এবং একটা সাংঘাতিক একটা আলোচনা বিতর্ক চলছে, ঠিক এই সময় এই ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎকারটাকে আপনি কিভাবে দেখছেন? কেন মানে এই সময় নেওয়াটা তার জরুরি হলো কেন? না দেখুন, সাক্ষাৎকার তো একজন রাষ্ট্রদূতের, সব রাষ্ট্রদূত সাক্ষাৎকার নেয় না বাংলাদেশে। কিছু কিছু রাষ্ট্রদূত আসেন যারা বাংলাদেশের বেলায় গুরুত্বপূর্ণ, তাদের সাক্ষাৎকার গণমাধ্যম নিতেই পারে। বাট এখন আপনি যেটা বললেন যে এখন কেন, এই সময় কেন, বিষয়বস্তুটা কি, সেটার উপর নির্ভর করছে। তো এখন কথা হচ্ছে, আসলে একটা সন্ধিক্ষণে আছি আমরা জাতি হিসেবে। প্রথমত, যুক্তরাষ্ট্র যখন এমন একটা ব্যবস্থা নেয় আমাদের প্রশাসনের বিরুদ্ধে, তখন আপনাকে ধরে নিতে হবে যে ভারত একটা বিব্রত অবস্থায় পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ ভারত হলো যুক্তরাষ্ট্রের একটা কৌশলগত পার্টনার দক্ষিণ এশিয়াতে, এবং বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে যথেষ্ট লিভারেজ দিয়ে দিয়েছিল বাংলাদেশের বেলায়, পরামর্শের দিক দিয়ে হোক, পলিসি মেকের দিক দিয়ে হোক, যে ভারতেই এখানকার কর্ণধার আর কি, এই রিজিওনাল পাওয়ার হিসাবে। তো এখন যখন যুক্তরাষ্ট্র যখন টের পেল জিনিসটা, যে বাংলাদেশের ভিতরে মানে আভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী যে মনোভাব, সেটা এতটাই তুঙ্গে উঠেছে, আপনি ধরে নিতে পারেন যে 96 থেকে 97% জনগণ তারা ভারতকে সহ্য করতে পারছে না, ভারতের অতিমাত্রায় এই হস্তক্ষেপ এবং ভারতের এইসব বাড়াবাড়ির জন্য, এবং প্রশাসনের সর্বপর্যায়ে ভারতীয় অনুপ্রবেশ, মানে অনেক কিছুই আর কি। তো যার জন্য হচ্ছে কি, আপনার যুক্তরাষ্ট্র তখন নিজেই জিনিসটা ডাইরেক্টলি, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েও দিয়েছে যে আমরা কিন্তু ভারতের প্রিজম দিয়ে তোমাদেরকে আর দেখছি না, আমরা ডাইরেক্টলি হ্যান্ডেল করবো বাংলাদেশকে। এবং এইসব জিনিস, আমি একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে জড়িত যুক্তরাষ্ট্রে, এগুলা সেমিনারি ডিসকাশনও আসছে যে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশকে হ্যান্ডেল না করবে, ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে, ভারতের প্রিজম দিয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে অবলোকন করবে, বাংলাদেশকে কিন্তু যুক্তরাষ্ট্র পাবে না, মানে মানুষের সমর্থনটা পাবে না। তো যার যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে, তাহলে ভারত দেখলো কি যে এটা একটা বিব্রতকর অবস্থা। এতদিন তো একটা কমফোর্টেবল পজিশনে ছিলাম গত 3-4-5 বছর, যে আমরা যুক্তরাষ্ট্র একসাথে আছি, সুতরাং বাংলাদেশের বেলায় আমাদের একটা সন্দেহাতি একটা অবস্থান ছিল আমাদের সবার। এখন যখন দেখলো যে যুক্তরাষ্ট্র তো সরে গেছে, যুক্তরাষ্ট্র তো এখন এই প্রশাসনের বিরুদ্ধে, আমরা আবার এই প্রশাসনের পক্ষে, একটা ডাইকোটমি সৃষ্টি হয়ে গেছে, এখানে বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এখানে যে যুক্তরাষ্ট্র হলো হাসিনা সরকারের বিরুদ্ধে এখন অবস্থান নিচ্ছে, আর আমরা হাসিনা সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি। এই সন্ধিক্ষণেই প্রথম আলো হয়তো মনে করলো আর কি, যেটা সাক্ষাৎকার নেওয়া, কিন্তু সাক্ষাৎকারটা আমি পড়েছি, এটার মধ্যে বিষয়বস্তু বলতে তেমন কিছু নেই। সত্যি কথা বলি আপনাকে, একটা সাক্ষাৎকারে যখন সামান্যতম তথ্য উপাত্ত না থাকে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এখানে জেনারেলাইজ সুইপিং ওয়েতে কথাবার্তা বলা হয়েছে। সম্পর্কের ব্যক্তি কি হবে, কোন দিকে আগাতে চাচ্ছে, আপ্তবাক্য সবকিছু। আমরা তো চাচ্ছি সবকিছু একত্রে সন্নিবেশিত করে আমরা চলবো, ওই নেপাল, ভুটান এগুলো সংযুক্ত করা হয়েছে আলোচনার মধ্যে। বাট অন্তর্নিহিত সত্য হলো যে নেপাল, ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক, সেটা যে কিভাবে ভারত আটকে রেখেছে, আর অথবা বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক যে কিসের বেড়াজালে আটকে আছে, তো সেই জিনিসগুলো কিন্তু কিচ্ছু আলোচনা হয় নাই। প্রথম আলোর সাংবাদিক সেদিন কোনো প্রশ্ন করে নাই। আপনি বোধহয় সাক্ষাৎকারটা পড়েছেন। রাইট। আপনার এই যে যেমন আমাদের যে দ্বিপাক্ষিক যে সমস্যা, এই যে পানি, বর্ডারে কি বলে নিয়মিত ইয়ে করা, মানে
এটা আপনি দেখেন ক্রস ফায়ার সম্পর্কে একটা প্রশ্ন নেই, কিচ্ছু হ্যাঁ এই পানি বিষয়ে সম্পর্কে একটা প্রশ্ন নেই, পাহাড় সমান ট্রেড ইমব্যালেন্স, বাণিজ্যের ভারসাম্য, সেটা সম্পর্কে সামান্যতম প্রশ্ন নেই। মানে যেগুলো সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের, তার সামান্যতম ধরা ছোঁয়া নাই সাক্ষাৎকারের মধ্যে। তাহলে কি আমি বলতে পারি যে এটা এই আমাদের, আমরা তো সবাই জানি যে বাংলাদেশে প্রথম আলো ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে, সো তারা কি এরকম একটা নতুন একটা এজেন্ডা তৈরি করছে কিনা, মানে আপনি কি মনে করেন যে কেন বাংলা মানে প্রথম আলো কেন বাংলাদেশের স্বার্থ না দেখে ভারতের স্বার্থটাকেই হাইলাইট করে? এটা আমি আপনাকে, আপনি যেভাবে জিনিসটা বলছেন আমি সেভাবে বলবো না, কারণ যেহেতু আমি ওই গ্রুপটাতে চাকরি করে এসেছি, আমি ডেইলি স্টার সিনিয়র এডিটর ছিলাম। ডেইলি স্টার এবং প্রথম আলো একই পরিবারের পত্রিকা, ইভেন তখন আমরা ক্যান্টিনও শেয়ার করতাম। এখন ডেইলি স্টার তো আলাদা বিল্ডিং হয়ে গেছে, আলাদা অন্য জায়গায়। তো এখন কথা হচ্ছে কি, তারা ভারতীয় এজেন্ডা ফুলফিল করে এইভাবে, আমি সরাসরি না বলে আমি বলবো ভারতীয় এজেন্ডা ফুলফিল করে বলে যে অপবাদটা আসে, এইসব কারণে আসে। তুমি ভারতীয় হাইকমিশনে একটা সাক্ষাৎকার নিয়েছো, যে কারণে নিয়েছো, নিতেই পারো। আর আমি তো বলি যে কোনো সাক্ষাৎকার গণমাধ্যমের একটা বিরাট একটা অংশ, সাক্ষাৎকারে অনেক কিছু বেরিয়ে আসে। কিন্তু তুমি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যে ইস্যুগুলো, একটা প্রশ্ন সেই ইস্যুর উপরে নেই। এখানে আউল পল করা হচ্ছে, একদম দক্ষিণ এশিয়া একত্র করে ফেলবো, সারা পৃথিবী, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার সারা পৃথিবী, হাইকমিশনার সাহেব সারা পৃথিবী একত্র করে ফেলছে, চীন রাশিয়া সবাইকে নিয়ে আসছে, আমরা তো সবার সাথে কাজ করতে চাই। এইসব কথার কোনো মূল্য আছে নাকি? চীনের সাথে তুমি কি কাজ করবো? চীন কি তোমাকে পাত্তা দিচ্ছে কোনো কাজ করার জন্য? তুমি তো চীনের বই অবস্থানে আছো। রাশিয়ার ব্যাপারটা অন্যরকম, রাশিয়া চীনের সাথেও ঘনিষ্ঠতা আছে, তোমার সাথেও আছে। যে কোনো স্বাধীন রাষ্ট্রের সেটা থাকবে। বাট কথা হচ্ছে, আমি বলবো যে কোনো যে প্রণিধানযোগ্য যেসব বিষয়গুলো আলোচনা প্রশ্ন করা উচিত ছিল, এবং তাকে তো একটা হাইকমিশন, ইন্ডিয়ান হাইকমিশন ইজ এ কাইন্ড অফ ভাইস রয় ইন বাংলাদেশ, মনে জন্য একজন গভর্নর আমাদের, বাড়াবাড়ি করে সবখানে। সুতরাং তাকে তো গ্রিল করা উচিত ছিল এখানে। এটা হয়নি কেন? বাণিজ্য ভারসাম্য এত কেন? তোমরা আমাকে এই জিনিসটা দিচ্ছ না কেন? আমরা ট্রানজিট দিয়েছি, তোমরা এটা করো না কেন? তিস্তা পানি আটকে রাখছো কেন? কোথায় কত সুন্দর থ্রাইভিং একটা ইন্টারভিউ হতে পারতো। এরপরে বন্ধু বান্ধব সুলভ অনেক গল্প হতে পারতো। হ্যাঁ, ইভেন তোমার ফেভারিট জিনিস কি বাংলাদেশ, সেটাও হতে পারতো। বাট কথা হচ্ছে জিনিসটাকে এটা একটা এজেন্ডার ভিতরে করা হয়েছে আর কি। আমি বলি এখানে একটি প্রশ্ন, এখানে মানে উনি যেভাবে উত্তর দিচ্ছেন তার মধ্যে একটি জায়গায় আমি একটু হাইলাইট করি, বাংলাদেশের জনগণকে এটা যথার্থভাবে বুঝতে হবে যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারত যেতে চায়। যদি আমি এটাকে একটু বোল্ড করি, তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত উত্তর পূর্বাঞ্চলে যেতে চায়, সে চিকেন নেকের কথা বলছে, ওখানে যেতে চায়। সো না, চিকেন নেক কিন্তু বাংলাদেশের ভিতরে না। আমি আপনাকে বলি, সে যেটা বলেছে এটা খুব বাস্তব কথা। বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারত যেতে চায়, মানে ভারত নেপাল, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে কি, মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে উত্তর পূর্ব ভারতের কানেকশন নেই। ওই চিকেন নেক বা করিডোর যেটা আছে, এটা 16-17 মাইলের একটা রেস্ট্রিক্টেড একটা জায়গা, এবং একমাত্র অনলি ওয়ান রেলওয়ে লাইন ওখানে। এটা একটা বিরাট প্রতিবন্ধকতা। 7টা-8টা সিকিম সহ 8টা, এখন 8টা রাজ্যের সাথে সম্পর্কের ব্যাপারে একটা বিরাট একটা বাধা। সুতরাং আমরা বাংলাদেশের পুরো ভূখণ্ডটাকে আমরা ইউজ করতে চাই, জল স্থল আকাশ। এই জন্য নৌ ট্রানজিট ট্রিটি, এই জন্য স্থল ট্রানজিট ট্রিটি, এগুলো করা হচ্ছে। তা আপনি তো এটা চান, তো আমরা জানি, কিন্তু আপনি চাইলেই তো হবে না। আমরা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি তো আপনি যে চুক্তিগুলো বাংলাদেশের সাথে করে ফেলছেন অলরেডি, আপনার এই বড় বড় লরিগুলো আমাদের এই দিক দিয়ে যাবে, আখাউড়া গিয়ে ওখানে আনলোড করবে, আমাদের রাস্তাগুলোকে এভাবে নষ্ট করবে, তারপরে এইটার একটা প্রিমিয়াম নেওয়ার ব্যাপারে, একটা ট্যাক্স নেওয়ার ব্যাপারে বলা হচ্ছে। বন্ধু রাষ্ট্র কি আর ট্যাক্স নেবে, ওরা ইউজ করবে। এটা তো আপনার সম্পদ না, এটা আপনার বাপের সম্পদ না, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে যদি আপনার বাংলাদেশে কোনো কিছু ব্যবহার করতে হয়, সেটা একটা যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদেরই নাই। আমি কি করে আজকে এখন ভারত অবাধভাবে যখন আমাদের উপর দিয়ে ট্রাক, লরি, জাহাজ, শিপ চালানো শুরু করবে, আমরা তো এমনি অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছি ভাই। আমাদের দুর্ঘটনায় সবচেয়ে বেশি, সারা পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট ক্যাজুয়ালিটি আমাদের দেশে।
আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, আমরা রাস্তাঘাট সামলাতে পারছি না। রাস্তা বানানো সবচেয়ে মানে ব্যয় নির্ভর জিনিস। আপনি এখানে এসে আপনি চান, আপনি যে কথাটা বলে ফেললো, সে দেখেন মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল, তারা চাচ্ছে এটার উপর দিয়ে তাদের গাড়ি যাবে, লরি যাবে, তারপরে যখন চীনের সাথে যুদ্ধ হবে তাদের ট্যাঙ্ক যাবে, তারা বাংলাদেশকে অকুপাই করে বসে থাকবে, যাতে চীন যাতে ওই যে আপনার যে চিকেন নেক সেই করিডোরে যেন দখল করে যেন পূর্ব মানে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে যেন ইন্ডিয়াকে যেন তারা মানে বিচ্ছেদ করতে না পারে মূল ভারত থেকে, তাহলে বাংলাদেশটাকে আগে দখল করে ফেলতে হবে। এই হলো ইন্ডিয়ান পলিসি। এই জন্য প্রশাসনে ঢুকে গেছে, সশস্ত্র বাহিনীতে ঢুকে গেছে, সবখানে ঢুকে গেছে। এখন বাকি আছে শুধু তাদের মিলিটারিটা এখানে বসানো। মিলিটারি আসবে ওই যদি ভারত চীনের সাথে যখন কোনো উত্তেজনা বেড়ে যাবে সেই অজুহাতে মিলিটারি এসে ঢুকে যাবে। এই হলো প্ল্যান ইন্ডিয়া। কথা হচ্ছে কি, তো এই প্ল্যানটা বাস্তবায়ন ইন্ডিয়া করতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম। বাংলাদেশ এই প্ল্যান বাস্তবায়ন করতে দেবে না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, থ্যাংক ইউ। মিলিটারি ঢুকাবে এখানে চীনের সাথে গন্ডগোল লাগলে, আনফরচুনেটলি উই উইল ফাইট ইউর আর্মি ফার্স্ট। ইটস ভেরি ক্লিয়ার কাট ব্যাপার, এটা আমাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি। কারণ আমাদের ডেফিনেশন ইজ ভেরি সিম্পল, নো ফরেন আর্মি শুড সেট ইটস ফুট ইন দ্য সয়েল অফ বাংলাদেশ, ইরেসপেক্টিভ অফ হু ইউ আর। 71 সালে আমাদের সাহায্য করেছো, থ্যাংক ইউ। That does not entitle you to send your soldiers within our country। যেটা এমন কোন ট্রিটিও বাংলাদেশে কোন সরকার যদি করে, সেই ট্রিটি আমরা ডিসরিগার্ড করব, সেই সরকারকে আমরা দেশদ্রোহিতার দায়ে আমরা সরকারকে ঝুলাবো। ইটস এ ভেরি সিম্পল থিং, ইটস সিটিজেন্স ভার্ডিক্ট, এর নাগরিকের মতামত। এই দেশ আমাদের, শেখ হাসিনাই সব বুঝবে আর দেশের পররাষ্ট্রমন্ত্রী সব বুঝবে। উই আর নট গোয়িং টু গিভ এ ব্ল্যাঙ্ক চেক টু দিস পিপল। তাদের সাথে কোয়ালিফাইড লোক, দেশপ্রেমিক লোক আমরা আছি, দেশের বিভিন্ন সারা বিশ্বে ছড়িয়ে আছি। সুতরাং এগুলো চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে, এগুলো ভাবে যাবে না। টিটিও ইন্ডিয়ার সাথে চুক্তি মেমোরান্ডাম যতগুলো সাইন করা হয়েছে গত 15 বছরে, সবগুলো রিভিউ হবে আবার। কোনটা জাতীয় স্বার্থের সম্পূরক, কোনটা জাতীয় স্বার্থের পরিপন্থী, সেই বিবেচনায় আমাদের নতুন নির্বাচিত সংসদে থ্রেড বিয়ার আলোচনা হবে, বিতর্ক হবে, গণমাধ্যমে বিতর্ক হবে, থিঙ্ক ট্যাঙ্কে বিতর্ক হবে। প্রয়োজনে আমরা সংবিধানে নতুন একটা ধারা সৃষ্টি করব যে এই ধরনের উল্লেখযোগ্য বিষয়গুলোতে, জাতীয় স্বার্থের ইন্টিগ্রাল জিনিসগুলোতে গণভোট হবে প্রয়োজন হলে। আমরা সেটা জনগণের কাছে ছুড়ে দেবো। ওকে, ভারতের সাথে এই চুক্তি করেছি আমরা, বা আওয়ামী লীগ সরকার করেছে, আপনারা কি সেই চুক্তিটা মানতে রাজি আছেন না নাই? গণভোটে যদি আমাদের মেজরিটির লোক ওপিনিয়ন দেয় যে আমরা মেনে নিচ্ছি, আমরা মেনে নেবো। আমরা গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, জনগণের কর্তৃক নির্বাচিত সাংসদদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, জনপ্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চাই। সুতরাং স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, আমরা সেটা ফলো করতে চাই। আমরা এখানে কিছু আবিষ্কার করছি না, আমরা নতুন কোনো কথাও বলছি না। অনেক ধন্যবাদ। এবং এর সঙ্গে আরেকটি শব্দ আমি আপনাকে যোগ করতে চাই, যে পুরো সাক্ষাৎকারে বলছে যে জনগণের দৃষ্টিভঙ্গি কিন্তু সরকারের অবস্থান না। মানে এটা কেন, মানে জনগণের দৃষ্টিভঙ্গি সরকারের অবস্থান কেন নয়? তার মানে সরকার এবং জনগণের মধ্যে বিভাজন আছে। আচ্ছা, একটা কথা বলি টিটু ভাই, এখানে দেখুন, অলমোস্ট কোভিড শুরু হওয়ার আগের পরিসংখ্যান বলছি, শুরু হওয়ার পর ইমিডিয়েটলি 7.9 বিলিয়ন আমরা ভারত থেকে আমদানি এসে পড়ছে বোধ হয় না, 19-এর অথবা 20-এর যে প্রারম্ভিক সময়। আর ভারতে আমাদের এক্সপোর্ট এখন পর্যন্ত আপনার 1.5 বিলিয়নও পুশ করতে খুব কষ্ট হচ্ছে। আপনি জানেন যে কি পরিমাণ ট্যারিফ, বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে রাখছে ভারতে। আর এই যে উনি বলছে যে উত্তর পূর্ব ভারতে আমরা বাংলাদেশের মাধ্যমে যেতে চাই, এই তাদের পেঁয়াজ ওই দিল্লি থেকে, আগ্রা থেকে ট্রাকে করে বাংলাদেশের ভিতর দিয়ে ত্রিপুরা যাবে, তারপরে বাংলাদেশের পেঁয়াজ ত্রিপুরাতে ঢুকতে দেবে না। চিন্তা করেন।